মফিজ সাহেব চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আজলান না যেতে বলায় আর কিছু বলে ওঠার সাহস করেনি। ওই ব্যাটার হালচাল বুঝে ওঠা দুষ্কর, আবার কখন কি বলতে কি বলে বসে। রমলা চাচির সাথে হাতে হাত মিলিয়ে আয়জা রান্নাবান্না করছে। আগে করতো না, ভাবি অসুস্থ থাকায় এখন তাকে কাজকর্ম করতে হয়। তিথি এসে আচারের বয়াম দিয়ে বলল, এটা তোমার ভাইয়া এনেছে, নাও পরিমিত খাবে, বেশি খাবে না। আয়জা খুশি হলো, বলল, তুমি খাচ্ছ নাকি? সুগন্ধিটা দারুণ। তিথি গালের ভেতর বড়ই বিচি কটর মটর করতে করতে বলল, হ্যাঁ, আমার জামাই আনছে, আমি খাবো না তো কে খাবে? বলেই আম্বিয়া বেগমের দিকে আর চোখে তাকালো। রমলা চাচি হাসল। তিথি তাকে আচার দিল একটা ছোট বয়ামে করে, বলল, তোমার মেয়েকে দিও, বেশি দিইনি, ওসব বেশি খাওয়া ভালো না, পরিমিত খেতে হয়, বুঝলে? রমলা চাচি বলল, তোমার জন্য আনছে, তুমি খাও, সবাইরে দেওয়ার কি দরকার? কি যে বলো না, নাও নাও, লজ্জা পেও না, সবাইকে তো দিচ্ছি না, শুধু তোমাকে দিচ্ছি আমার ভাগ থেকে, শ্বশুর আব্বাকেও দেব যদি খেতে চায় তবে। আয়জা হাসতে লাগলো। ভাবির কথা শুনে সে না হেসে পারে না। আম্বিয়া বেগম এতক্ষণ চুপচাপ শুনছিলেন। বললেন, দেখেছিস রমু, আজকাল বউয়ের জন্য আচার টাচারও আনে। রমলা চাচি হেসে বলল, তাই তো দেখছি ভাবি। তিথি কপাল কুঁচকে ফেলল, এক হাত কোমরে রেখে বলল, এমন হারামি তো জীবনে দেখিনি। তোমার মেয়ের জন্যও আনছে, সেটা দেখছো না? শুধু আমার জন্য আনছে সেটা চোখে পড়ল? তোমার মনটা দেখছি হিংসায় ভরা শাশুমা। আম্বিয়া বেগম খুন্তি হাতে নিয়ে বললেন, আমি কি তোরে গালি দিছি? তুই পকপক করছিস কেন? তিথি বলল, তুমি তখন থেকে কোনা চোখে তাকাচ্ছ দেখে আমি সব বুঝে গিয়েছি। তোমার কইলজা ফেটে যাচ্ছে ও আমার জন্য আচার আনছে বলে। আম্বিয়া বেগম খুন্তি নেড়ে বললেন, যা তো যা, এখান থেকে যা, তোর মতো শয়তানের সাথে কথা বলার সময় নেই। তিথি আঙুল থেকে আচার চেটেপুটে খেয়ে বলল, আমারও অত সময় নেই, আমার জামাই বাড়ি আসছে কয়েকদিন পর, আমি তার কাছে যাই। শোনো রমলা চাচি, আমার জামাই আমার দেখতে পারলে এটা কারোর সহ্য হয় না, এজন্যই বদনজর লাগে। রমলা চাচি ঠোঁট টিপে নিঃশব্দে হাসলেন। আম্বিয়া বেগম তিরস্কার করে বললেন, তুই এতদিন কি কি করছিস সব বললে তোরে বের কইরা দিবে বাড়ি থেকে। তিথি খেপে তাকিয়ে রইল, কিছু বলল না। আম্বিয়া বেগম পাতিলে খুন্তি নাড়তে নাড়তে বললেন, তুই এক পোয়াতি হইছস, বাচ্চা পেটে ধরে তোর এক দাম বাড়ছে। বাপ রে বাপ, এর আগে পোয়াতি আর কেউ হয় নাই, শুধু তুই হইছস। তোরে কিছু বলাও যায় না, তোর যা মুখ। তিথি মুখ মোচড় দিয়ে বেসিনে হাত ধুতে লাগল। আয়জা বলল, মা, এভাবে কথা বলছো দেখলে ভাইয়া কি ভাববে? আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, কি ভাববে? পোলা আমার, ওকে আমি পেটে ধরছি, ও আমাকে ভালো করে চেনে। তিথি বলল, শোনো শাশুমা, তোমার সাথে ঝগড়া করার কোনো মুড নেই আমার, আমাকে আমার জামাই ডাকতেছে। বলেই ঝামটি মেরে চলে গেল। আয়জা আর রমলা চাচি হো হো করে হেসে উঠল। আম্বিয়া বেগম বিড়বিড়িয়ে বললেন, আমার একটা মাত্র ছেলে, তার কপালে এমন পাগল জুটে গেল কেমনে কে জানে। তিথি ড্রয়িং রুমে চলে গেল। আফতাব শেখ আর মফিজ সাহেবকে প্লেটে করে আচার খেতে দিল। আফতাব শেখ বললেন, এসব তুমি খাও, আমাদের দেওয়ার কি দরকার? মফিজ সাহেব বললেন, তাই তো, এসব তোর জিনিস, তুই খা, আমাদের ওসব খাওয়ার রুচি নেই। তিথি প্লেটের আচারগুলো বয়ামে ঢেলে দিল। তারপর বয়ামের ঢাকনা ঘোরাতে ঘোরাতে উপরে চলে গেল। আজলান তার সুটকেসটা ধুচ্ছিল। তিথির বড় বিরক্ত লাগে, এত বড় সুটকেসটাও ধুতে হবে এত রাত্রে। সে বলল, তোমার মায়ের জন্য একটা আচারের বয়াম আনোনি কেন? আজলান কপাল কুঁচকে চেয়ে বলল, কেন? তোমার মা আমাকে এভাবে এভাবে দেখছে তুমি আচার এনেছো শুনে। বলেই কোনা চোখে অভিনয় করে দেখালো। আজলান বলল, তুমি কিছু বলেছ? বলেছি আমার জামাই আমার জন্য আচার আনছে, তোমার কি সমস্যা? আজলানের দাঁত কটমট করে উঠল। তিথি তার দিকে না তাকিয়ে বলে গেল, আসলে শাশুড়িদের এই এক সমস্যা, ছেলের বউদের খুশি সহ্য করতে পারে না। আজলান বলল, মাকে আর কি বলেছ তুমি? তিথি বলল, কি আর বলবো, বলেছি তোমার কলিজা ফেটে যাচ্ছে না, ও আমার জন্য আচার আনছে তাই। আজলান বলল, আউট। তিথি চমকে উঠে বলল, অ্যাঁ? আজলান বলল, বাংলায় বলতে হবে?
তিথির মুখখানায় অন্ধকার নেমে এলো, কণ্ঠস্বরও ঝিমিয়ে এলো। বলল, ইংলিশ মিডিয়ামে পড়া বউ তো আনো নাই যে ইংলিশ বুঝবে। আজলান বলল, ওকে ফাইন, বাংলায় বলছি, ঘর থেকে বেরো। তিথি বলল, আমার কি দোষ? আজলান গর্জে বলল, সেটা যতদিন না বুঝে উঠতে পারবে ততদিন দূরে থাকো। তিথি ঘর থেকে বের হলো। তারপর বলল, তুমি একটা মাম্মাস বয়। আজলান বলে উঠল, হোয়াট? তিথি নিচ থেকে দরজাটা টেনে দিয়ে বলল, মানে মা ভক্ত। রাগ কমে গেলে ডেকো, আমি তার আগে আসবো না। আজলান চুপ করে দাঁড়িয়ে রইল সদ্য ধোয়া সুটকেসটা হাতে নিয়ে। রাগে ফুঁসছে সে। তিথি পুনরায় দরজা খুলল। বলল, আব্বার সাথে বসে ভাত খাও কেমন? আব্বা খুশি হবে খুব। তোমার মায়ের সাথে আমি আজ থেকে আর কোনো কথা বলবো না, ঝগড়া তো দূর, কসম। আজলান কোনো উত্তর না দিয়ে মুখটা বেজার করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই। তুমি আমার আব্বার সাথে বসে না খেলে আমি তোমার মায়ের সাথে আরও বেশি বেশি ঝগড়া করব। তুমি আমাকে ঘর থেকে বের করে দিলেও সমস্যা নেই, সব আমার বাচ্চা দেখতেছে। ও সুদে আসলে শোধ নেবে, ছাড় নেই। বলেই দরজাটা টেনে দিয়ে চলে গেল। রাতে তিথির একদম খেতে ইচ্ছে করে না। এতদিন শাশুড়ি আর ননদকে ফাঁকি দিতে পারলেও ফাটাকেষ্টকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম প্রথম সে অনেক খেতে পারত, বমি হতো খুব। এখন বমি কমে এসেছে, কিন্তু খেতে ইচ্ছে করে না। শুধু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে হয়। মাছ মাংসে একদম বিতৃষ্ণা চলে এসেছে। শুধু ভর্তা দিয়ে কচলে কচলে ভাত খেতে ইচ্ছে করে। শ্বশুরাব্বা বাজার থেকে থানকুনি পাতা কিনে এনেছিল। তিথি সেগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছিল। রোজ সেখান থেকে কয়েকটা নিয়ে পোড়ামরিচ আর পেঁয়াজ মেখে মেখে ভাত খেয়েছে। আজ রমলা চাচিকে বলে পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছে। আজলান শেখ কাঁচা পেঁয়াজ খেতে একদম পছন্দ করে না, কেউ খাচ্ছে সেটাও পছন্দ করে না। তিথি তো ভয়ে খায় না, তাকে আবার আদর টাদর করবে না। মফিজ সাহেবের জন্য আজ রাতের খাবারের আয়োজন একটু তাড়াহুড়া করে করা হয়েছে। উনি চলে যাবেন তাই। টেবিলে হরেক রকমের রান্না দেখে উনি বললেন, এত কষ্ট করে এত আয়োজনের কি দরকার ছিল? তিথি কাউকে কিছু বলতে না দিয়ে বলল, তুমি কি প্রতিদিন খাচ্ছ এই বাড়িতে? এত ঢং না দেখিয়ে যা খেতে ইচ্ছে করে খাও। আফতাব শেখ বললেন, বৌমা তুমি বেড়ে দাও তোমার আব্বাকে। আর হ্যাঁ, তোমার বর কি আজ নিচে নামবে? যদি নামে তাহলে বলো যেন একটু তাড়াতাড়ি নেমে আসে। বাড়িতে কুটুম এসেছে, কুটুমের সাথে একসাথে বসে খেতে হয়। তিথি বলল, ওসব জ্ঞান বউয়ের মুখে মানায় না। ওসব শিক্ষা দীক্ষা মায়ে বাপে দেয়, বউ না। এমনিতেই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে রাগে, সেখানে আমি আর জ্ঞান দিলে আব্বার হাতে আমাকে ধরিয়ে দিয়ে বলবে আপনার মেয়ে আপনি নিয়ে যান। আফতাব শেখ হেসে উঠল। মফিজ সাহেব মেয়েকে চুপ থাকার জন্য ইশারা করছেন, কিন্তু মেয়ে ওনার দিকে তাকাচ্ছে না। আয়জা এসে মফিজ সাহেবকে বলল, আঙ্কেল যেটা খেতে ইচ্ছে করে নিয়ে খান, আপনার মেয়ের বাড়িতেই তো এসেছেন। মফিজ সাহেব বিড়বিড়িয়ে বললেন, আমার মেয়েকে সেকেন্ডে সেকেন্ডে বাড়ি থেকে বের করে দিয়ে আবার বলা হচ্ছে এটা আমার মেয়ের বাড়ি। তিথি বলল, এই ননদিনী, ফাটাকেষ্ট ভাত খেতে আসবে কি না জিজ্ঞেস করে আসো তো। আয়জা বলল, ভাইয়াকে বলবো তুমি ফাটাকেষ্ট ডেকেছ? তিথি হাসল, বলল, তাড়াতাড়ি যাও, আব্বাকে চলে যেতে হবে। তিথি মফিজ সাহেবের কানের কাছে গিয়ে বলল, আব্বা তোমার জামাই এলে খাওয়ার সময় কোনো কথা বলিও না। শ্বশুর আব্বা বললেও না, আমি বেশি কথা বলি বলে আমার সাথে খেতে বসে না, বুঝলে? মফিজ সাহেব মাথা নাড়লেন। আজলান যখন খেতে এলো তখন আফতাব শেখ বললেন, বৌমা ওনাকে তোমার সাথে কয়েকদিন রেখে তারপর তুমিও চলে যেও ওনার সাথে। কয়েকদিন বাপের বাড়িতে থাকলে তোমার ভালো লাগবে। তিথি হাসল, কিন্তু কিছু বলল না। আজলান চামচ দিয়ে ভাত বাড়তে লাগলো চুপচাপ। মফিজ সাহেব তার হাতের নখগুলো লক্ষ্য করছিলেন। কাটা নখগুলো সাদা ঝকঝকে, একদম ভাতের মতো। জামাই রক্তশূন্যতায় ভুগছে নাকি? চোখ তুলে ওনার দিকে তাকাতেই মনে হলো ওনার হৃৎপিণ্ডটা তড়াক করে লাফিয়ে উঠেছে। বাবা শ্বশুর দুজনকে ভাত বেড়ে দিয়ে আজলান তিথিকে ইশারা করল তরিতরকারি আর মাছ মাংস তুলে দিতে। তিথি চুপচাপ বেড়ে দিল। মফিজ সাহেব বললেন, আর দিস না মা, অত খেতে পারবো না। তিথি শাসিয়ে বলল, কতবার বলেছি ফাটাকেষ্ট খেতে এলে কথা বলবে না? বলেই বড় বড় চোখ করে আজলানের দিকে তাকালো।
আফতাব শেখ বিষম খেলেন। আজলান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিথি আজলানকে মাছ তুলে দিতে যেতেই আজলান হাত রাখল না দেওয়ার জন্য। তিথি তার হাতের উপরে মাছের টুকরোটা দিয়ে দিল। রমলা চাচি বললেন, হায় হায়, এটা কি হলো? তিথি হাত দিয়ে নখ কুটতে কুটতে আজলানের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আজলান টিস্যু বক্স থেকে টিস্যু টেনে নিয়ে হাতের উপরটা মুছে নিল। মফিজ সাহেব মনে মনে আওড়ালেন, মেয়েটা কোনো কাজের না। তোর মায়ের মতো হতে পারলি না পাগল, বাপের মতো বলদ হতে হলো তোকে। তিথি আর কোনো বাড়াবাড়ি করল না। আজলান মফিজ সাহেবের পাতে গরুর সলিড কষা মাংস তুলে দিচ্ছিল। তিথি চুপ থাকতে পারল না, বলে উঠল, আরে আরে, আমার আব্বা নরম নরম চর্বিগুলো খেতে পছন্দ করে। গমের বস্তার মতো মাংসগুলো খেতে অনেক সময় লাগবে। দাঁতগুলো সব পোকাতে খাইয়েছে, এখন কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। তুমি ওসব তুলে দিও না। আজলানের চাহনি দেখে একেবারে চুপসে গেল সে। রমলা চাচি তা দেখে এগিয়ে এসে বলল, ওগুলো শক্ত না বউ, নরম আছে, খেতে পারবে। আজলান চোখ সরিয়ে নিল। তিথির নাকের পাতা কেঁপে উঠল। রান্নাঘরে চুপচাপ হেঁটে চলে গেল সে। রমলা চাচি এসে বলল, বউ, মন খারাপ করছো কেন? তিথি বলল, আমি আমার আব্বার সাথে চলে যাব চাচি। এমা, কেন, কি হলো আবার? তিথি রেগে বলল, আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজে বের হয়ে গেলে ভালো হবে না? রমলা চাচি বলল, জানি না বাপু। আম্বিয়া বেগম এসে রান্নাঘর থেকে বাটি চাইলেন। তিথিকে আর চোখে দেখলেন, কিন্তু কিছু বললেন না। তিথি বিড়বিড় করে বলল, এই বুড়ির বদনজর লাগছে আমাদের উপর। মফিজ সাহেব যাওয়ার সময় তিথি ভীষণ কাঁদল। বাবা চলে যাচ্ছে সেই কষ্টে নয়, তার জন্য অপেক্ষা করা শাস্তির ভয়ে। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কাল তোর মাকে নিয়ে আসব। আজলান বলল, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। মফিজ সাহেব বললেন, আমি যেতে পারবো বাপ, তুমি অনেক জার্নি করে আসছো, সন্ধ্যায় আরাম করো। আজলান বলল, চলুন, আমারও কাজ আছে কিছু। তিথি তাকে ভেস্ট স্যুট হাতে নিয়ে বেরোতে দেখে ভয় পেয়ে গেল। আজ রাতে কি আর বাড়ি ফিরবে না? গাড়ির কাছে বহু কষ্টে ছুটে এসে আজলানকে শুনিয়ে শুনিয়ে মফিজ সাহেবকে বলল, আব্বা, আম্মাকে নিয়ে সময় মতো এসো কেমন, আর তোমার জামাইকে সময় মতো বাড়ি পাঠিয়ে দিও। আজলান গাড়ির হর্ন বাজালো। তিথি বলল, আব্বা আব্বা, শোনো না, কাল আম্মাকে ওই শাড়িটা পরে আসতে বলিও। আমাদের কলপাড়ে যে মোটু বিলাইটা পায়খানা করে আম্মাকে রাগিয়ে দিত, ওটার গায়ের রঙের শাড়িটা। লাল কমলা রঙের শাড়ি পরে এলে কিন্তু বাড়িতে ঢুকতে দেব না। যদি তুষার আসতে না চায়, ওকে বলবে তার দুলাভাই এখন ভালো হয়ে গেছে। শেষের কথাটা একটু ছোট করে বলল সে। আজলান গাড়ি ছেড়ে দিল। তিথি বলল, সবখানে ভিলেনগিরি দেখাবে শালা মদন। আজলান বাড়ি ফিরে দেখল তিথি ঝালঝাল শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে তৃপ্তির সাথে খাচ্ছে। নাক মুখ ঘেমে উঠেছে ঝালে। আজলানকে খেয়াল করেনি সে। ভাতগুলো দলা মেখে সাজিয়ে রেখে একটা একটা করে মুখে পুড়ছে। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, কিন্তু ও এখনও খাওয়া শেষ করতে পারেনি। আজলানকে ঘরে যেতে দেখে দ্রুত খাওয়া শেষ করল। ঘরে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফেলল। হাত শুকে দেখল, না, শুটকির গন্ধ লাগছে না। আজলান তার ভেজা কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে ঘরে এলো। তিথি তাকে দেখা মাত্রই বলল, আর কোনোদিন ফাটাকেষ্ট ডাকবো না, জীবনেও তোমার পাতে কিছু তুলে দেব না, খাওয়ার সময় দাঁতের পোকামাকড়ের কথা তুলব না। আজলান জবাব দিল না। তিথি বলল, কথা বলছো না কেন গো? আমার ব্যথা শুরু হচ্ছে, তুমি কিছু তো বলো। আজলান বলল, বিছানা ঠিকঠাক করে রেখেছি, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি শুয়ে শুয়ে আজলানের কাজ দেখতে লাগল। আজলান শুয়ে পড়তেই তিথি ওর হাতটা পেটের উপর টেনে নিল। বিগত দিনগুলোতে সে পেটের ব্যথায় কেঁদেছে, আজ কাঁদেনি, কারণ আজ বাবু ভালো হয়ে গিয়েছে। কারণ তার বাপ তার মাকে রেগেমেগে হলেও অনেকদিন পর অনেকক্ষণ ধরে আদর করেছে। তার পরের দিন মালেকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য। সাজের নাশতা বানিয়ে এনেছেন। তিথি মাকে পেয়ে মহা খুশি। মালেকা বেগম বললেন, জামাই কোথায় রে? তিথি নাশতা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথাগুলো এনেছো আম্মা? মালেকা বেগম কাঁথাগুলো সব বের করলো ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসল, বলল, অনেক সুন্দর হয়েছে। মালেকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? তিথি বলল, পছন্দ হবে, ও আমাকে আরও বকবে। কেন জানো?
এগুলো করতে তোমার কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট, আমার নাতি নাতনির জন্য এটুকু করতে পারবো না? মালেকা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝোকা কম করে তাই না? তিথি বলল, না, সব সময় করে, করলেও আমার কি, আমার কিছু আসে যায় না। মালেকা বেগম বেকুব বনে গেলেন, বললেন, এটা কেমন কথা? তিথি বলল, ওসব তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর ব্যাপার। মালেকা বেগম বললেন, পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাশতা খেয়ে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরে মালেকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ও রাত্রে টাত্রে পারে, ওরা বাপ ছেলে রেধে বেড়ে খাবে, তাই আসেনি। ও আচ্ছা বেশ, থাকুন, আমি ঘরে যাই, বলেই ঘরে চলে গেল। তিথি মালেকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না, বড় চালাক লোক। মালেকা বেগম বললেন, চুপ থাক, এমন ছেলে কপালে জুটেছে তার জন্য শুক্রিয়া কর। হইছে বাপের মতো মাথা মোটা, লাগাম ছাড়া কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে, বেয়াদব কোথাকার। তিথি গোল গোল চোখে মাকে চাইল। মালেকা বেগম বললেন, হাঁ করে কি দেখছিস, যা ঘরে যা, দেখ জামাইয়ের কিছু লাগে কিনা। তিথি চোখ দুটো পিটপিট করে অবাক কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, আম্মা আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছ, তাও আমার শ্বশুর বাড়িতে বসে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলের হয়ে কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই লোককে লাই দাও, আমার দোষ বুঝাও, তাহলে আমি তোমাকে কালকেই বাড়ি পাঠিয়ে দেব। আবে শালা, এমন মা তো জীবনে দেখিনি আমি। মালেকা বেগম বললেন, আমার দুঃখ লাগে ছেলেটার জন্য, তোর মতো পাগল ছাগল তার কপালে কি করে জুটল। তিথি মুখ মোচড় দিল। আম্বিয়া বেগম এসে বললেন, তুই তোর মায়ের সাথেও ঝগড়া করছিস নাকি বউ? তিথি ওনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো, কোনো কথা না বলে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্বিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন, চলেন একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন যান না। আম্বিয়া বেগমের বাপের বাড়ি আর মালেকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালেকা বেগমকে পেলেই বাপের বাড়ির গল্পগুজব শুরু করে দেন। দুজনের ভালোই জমে উঠেছে। মেয়ের শ্বশুরবাড়িতে এই প্রথম এসেছে মালেকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝ দেন, সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে, শেষ রক্ষা যেন হয়। আজলান মপ দিয়ে ঘরের মেঝে মুছে, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে, কাপড় চোপড় সব ওয়ার্ড্রোবে ভাঁজ করে বিছানার চাদর আর বালিশ পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কাভার পাল্টায়, চাদর 7 দিন পর পর পাল্টায়, ক্ষেত্রবিশেষে 3 দিন পর পর। তিথি বুঝে পায় না বেডশিটটা ময়লা হওয়ার আগেই ধুতে হবে কেন। সে আজলানের কাজ দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে আছে। অত পরিষ্কার যেহেতু, তাই সে নিজেই করুক। মালেকা বেগম আর আম্বিয়া বেগমকে গল্প করে হাসতে দেখে তার হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ, এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, কেউ আমাকে পাত্তাও দিচ্ছে না। আয়জাও তাদের সাথে গল্পগুজবে যোগ দিয়েছে, রমলা চাচিও। মা রমলা চাচি সম্পর্কে জানতে বড় আগ্রহ দেখাচ্ছে। তিথি বলল, আম্মা আম্মা শুনো। মালেকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারি কথা বলছি, মামা করিস না তো। তিথি রোষানলে দগ্ধ হলো, রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ি মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে বলল, ওমা ওমা শুনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরিয়ে চেয়ে বললেন, ছাড়, ঢং করিস না তো, এমনিতে কোনোদিন মা ডাকিস, আজ মায়ের সামনে ভং ধরছিস। তিথি রাগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি লাগবে বউ, আমারে কও। তিথি রেগে গিয়ে বলল, কিছু না। আয়জা বলল, কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথি দরজা ধাক্কাতে ওয়াশরুমের দরজা খুলে বলল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে কেউ ওয়াশরুমের দরজা ধাক্কায়? তিথি তার গায়ে সাবানের ফেনা দেখে বলল, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বের হও। স্টুপিড বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখল তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভুরুকুচকে বলল, কোনো সমস্যা? তিথি বলল, আমার ভাল লাগছে না কিছু। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, তো? আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আইজাকেও। আমার সাথে কথা বলার কেউ নেই, একা একা ভালো লাগে না। তুমি একাকে বলল। তিথি এসে তাকে জড়িয়ে ধরল, বলল, তাহলে তুমি কথা বলো। আজলান মাথা মুছতে মুছতে বলল,
মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে উতলে উঠছে। তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকল। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকোতে দিয়ে এসে দরজার কাছে থামতেই শুনতে পেল তিথি একা একা কথা বলছে। তোকে কি তোর জমের হাতে তুলে দেব নাকি ছেড়ে দেব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে মদন? তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার জামাইরে চিনোস? তোকে হাত দিয়ে ধরে হাত নোংরা করবে না, বুঝলি? সোজা শ্যুট করে দেবে। তুই আ বলে চিৎপটাং হয়ে মরে পড়ে থাকবি। তোর 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না। আজলান ভিজিয়ে দেওয়া দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল তিথির হাতে একটা আরশোলার ছা। লম্বা সুতোর মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে এক নাগাড়ে। আজলান গর্জে উঠে ডাকল, মেহবুব। তিথি চমকে উঠল, কিন্তু আরশোলাটিকে ছাড়ল না। বলল, একে গুলি করে মারো, যাতে তার 14 গোষ্ঠীও এই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিচিয়ে চেয়ে রইল। তিথি আরশোলাটাকে ধরে তার সামনে নিয়ে এলো। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল। বলল, বের হও এটা নিয়ে। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছো সেটা মাথায় ছিল না। সরি বস। বলেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা ভাজা করে খাবো, শালা মদন। তোর কত বড় সাহস! এই খবরদার নড়বি না। তোকে ছেড়ে দেব সেটা ভাবিস না ভুলেও। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব, তুমি ওটা ফেলে এসে গোসল করবে। তিথি তার চিৎকার শুনে থেমে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। তিথি বলল, ওকে বস। তোমার মেজাজ অল্পতেই হট হয় কেন? মালেকা বেগম 4 দিন মেয়ের শ্বশুরবাড়িতে থেকে চলে গেলেন। ভেবেছিলেন 2 দিনও থাকা হবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এত মনে ধরেছে, তুষারের কথা ভেবে চলে আসতে হলো। নইলে আরও কটা দিন থাকতেন। মা চলে যাওয়ার সময় তিথি হঠাৎ করে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মালেকা বেগম আদর করে দিয়ে বললেন, কাঁদিস না, তোকে তো ওরা ভালো রাখছে। জামাইও তোকে কত চোখে হারায়। নিজের ঘর সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি। এমন শ্বশুরবাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখল। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে ওদের বংশধর আছে, তাই ভালো রাখছে। তার পেটে বাচ্চা আছে, তাই ফাটাকেষ্ট তাকে চোখে হারাচ্ছে, আদর সোহাগ করছে। ওসব তো সব জামাইরা করে। বউকে আদর সোহাগ করা জামাইয়ের জন্য ফরজ। তার জামাইও ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গালটাল ছিঁড়ে ফেলল দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাড়ি রাখে বউয়ের গাল ঘষে দেওয়ার জন্য, নইলে সেটার আর কোনো কাজ নেই। এরই মধ্যে তিথির ইনকোর্স পরীক্ষার ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা। আর 1টা মাস সময় আছে, তারও কম বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না, ফাইনালের আগে দিলে হয়ে যাবে। তিথি বলল, কোনো পরীক্ষায় দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমুতু পরিষ্কার করা, আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝকা শোনা। পড়ালেখা টেখা ওসব অবিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজবাজ না থাকলে মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনল। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল, আমি কি তোমার চালাকি বুঝি না? তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপর দেখো আমি কি করি। আমাকে অবলা পেয়ে তোমরা এখন যা ইচ্ছে তাই শুরু করে দিয়েছ। আজলান তার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, চুপ চুপ, রেডি হয়ে নাও, চেক আপ করাতে যাব, এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল। চেক আপ করাতে গিয়ে তসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। উনি তিথিকে একা একা লাউঞ্জে বসে থাকতে দেখে বললেন, আরে তিথি, কি অবস্থা? কেমন আছো তুমি? তিথি বলল, ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। তোমাকে দেখে আরও ভালো লাগছে। চেক আপ করাতে এসেছো বুঝি? জি। তসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বরের সাথে সম্পর্ক এখন কেমন? আগের মতো। আগের মতো মানে? তোমাকে এখনও দূরছাই করে? হ্যাঁ। তসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো। আমি কত খুশি হলাম তোমাকে দেখে। তিথি বলল, আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই ওর যত্ন তো সবাই করবেই।
তসলিমা খাতুন বললেন, তা ঠিক, তোমার বর তোমাকে একটুও ভালোবাসে না? না না, ওসব ভালোবাসা টালোবাসা নেই। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উড়তে দিতে হয়। আমার বর আমাকে পারে সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখতে। মন চাইলে কিছু খেতেও পারি না। কত অজুহাত দেখাবে। একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেরোনো নিষেধ। এখনও ঘর থেকে বের করে দেয়? হ্যাঁ, আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে বের করে দেয়, যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পোল্টিবাজ দেখুন। তুমি কার সাথে এসেছ? আর কার সাথে? তোমার বরের সাথে? হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে? ও আচ্ছা। তখন গট গট পায়ে হেঁটে সেখানে আজলান এলো। বলল, মেহবুব চলো। তসলিমা খাতুন তাকে দেখে হাঁ করে চেয়ে রইলেন। আজলান তাকে দেখে বলল, আপনি কেমন আছেন? তসলিমা খাতুন বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হেসে বললেন, জি ভালো আছি। আপনি কেমন আছেন? আজলান বলল, আমিও ভালো আছি। তসলিমা খাতুন হেসে বললেন, আপনার বধূর সাথে গল্প করছিলাম। বাচ্চার বাবার অনেক প্রশংসা করছিল। তিথি ভ্রুকুচকে চাইল। আজলান বলল, ও তা জানি। তসলিমা খাতুন হাসলেন। আজলান তিথিকে হাত ধরে তুলে বলল, আমরা আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান। তিথি ভালো থেকো, শীঘ্রই সুখবর শুনব। তিথি যেতে যেতে আজলানকে বলল, আচ্ছা মহিলা মিথ্যে বলল কেন গো? আজলান বলল, কারণ তোমার মতো সবাই স্টুপিড নয়। সবাই তোমার মতো পোল্টিবাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। ডাক্তার যা যা জিজ্ঞেস করবে তাই তাই বলবে, আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। ডাক্তার কি আমার তালতো ভাই যে ইয়ার্কি মারব? আজলান বিরক্ত হয়ে বলল, এত কথা বলো কেন? ডোডো যদি বোবা হয়? তিথিকে প্রায় 7 দিন আগে ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল। ডেলিভারির সময় দিয়েছে আরও 7 দিন পর। কিন্তু তিথির ব্যথা অনুভব হয় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে আম্বিয়া বেগমকে বলল, ওমা আমি যদি ওখান থেকে আর না ফিরি তখন কি হবে? আম্বিয়া বেগম রেগেমেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখছিস খোকা? আজলান বলল, ওখানে উন্নত চিকিৎসা দেয়, তুমি যাতে কষ্ট না পাও সেজন্য তোমাকে ভর্তি করানো হচ্ছে। তিথি কাঁদতে লাগল। রমলা চাচিকে বলল, আমার আচারের বয়ামটা বেডসাইড টেবিলে রাখা আছে, আমি ফিরে না এলে তুমি রেখে দিও। আলমিরায় লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে ওগুলো তুমি রেখে দিও। রমলা চাচি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথায় যাইবা? এটা তোমার বাড়ি, তোমাকে ফিরতে হইব তো। তুমি তোমার বাবুরে নিয়ে ফিরবা। তাহলে মিষ্টি কিনে রাখিও। আচ্ছা আচ্ছা রাখবো। স্পঞ্জের মিষ্টি না কিন্তু, কালো জামুনের মিষ্টি। আজনান বলল, ওকে। আর কিছু? 2 প্লেট ফুচকা, বেশি বেশি ঝাল আর বেশি বেশি টক দিয়ে। উপরে সিদ্ধ ডিমের লেয়ার থাকবে, আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তিথি গাল মুছে বলল, এগুলো খাওয়ানোর হ্যাডম নাই, আবার বলে আর কিছু। কতবার খেতে চাইছি, খেতে দাও নাই। আম্বিয়া বেগম বললেন, খাওয়ার পর বুক জ্বলে ছাই হয়ে যাইতেছে বলিস কেন? আজলান কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন, তুমি ফিরে এলে সব পাবে। তিথি ব্যথায় কাঁদতে লাগল। আজলান কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে আমি আমার কথা রাখব। কাঁদবে না, তোমার ডোডোও কাঁদবে। তিথি বলল, বাপের মতো বজ্জাত হইছে, শুধু আমাকে কষ্ট দেয়, সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার পায়ে হাতের কাছে, পা দুটো যদি বেঁধে না রাখি। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিথি আজলানকে শক্ত করে ধরে রাখল। চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসব, ওরা আমার পেট কেটে ফেলবে। আজলান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি। তিথির প্রসব বেদনা আরও গাঢ় হয়, সে চিৎকার দিয়ে কাঁদছিল। তার পরের দিন ফজর নাগাদ তিথির ছেলেবাবু হলো। সি সেকশন করিয়ে নেওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আজলান বলেছে সি সেকশন করানোর, মা আর বাচ্চা দুজনে যাতে সুস্থ থাকে। কিন্তু সি সেকশন করানোর আগেই তার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে গেছে। হসপিটালের করিডোর মেতে উঠল সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নায়। মালেকা বেগম খুশিতে কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলিটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহমত নিয়ে আসে। আফতাব শেখ আজান দিলেন নাতিকে কোলে নিয়ে। আম্বিয়া বেগম নাতি পেয়ে খুশিতে আত্মহারা। আজলান এসে দেখল ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে
সদ্য জন্ম নেওয়া শিশুটি হাত পা নেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। মাথা ভর্তি চুল, হৃষ্টপুষ্ট সবল দেহ। আফতাব শেখ বললেন, বাচ্চার বাবা এসেছে, তাকে কোলে নিয়ে কালেমা পড়ে শোনাতে বলো, আর বলো বউ তার টাকা বাঁচিয়ে দিয়েছে, সেই টাকায় যেন কালোজামুন আর ফুচকা চটপটি কিনে নিয়ে আসে বউয়ের জন্য। আজলান কিছু বলল না। আম্বিয়া বেগম আজলানের কাছে এসে বলল, নে নে, তোর ছেলেকে কোলে নে খোকা। আজলান কোলে নিয়ে আয়জাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। আজলান ছেলের কানে কালেমা পড়ে শোনালো। আয়জা বলল, আম্মা আম্মা দেখো, চোখ মেলেছে, ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আম্বিয়া বেগম আজলানকে ফিসফিস করে বলল, মা চতুর, ছেলে চতুর হবে না? দেখেছিস তোকে কেমন করে দেখছে? আজলান বাচ্চার দিকে চেয়ে ভুরু নাচিয়ে বলল, শেখ বাড়ির মতো পাগলা গারদে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠল সে। তিথির যখন জ্ঞান ফিরল, তখন মা শাশুড়ি সবাই তাকে দেখতে এলো। তিথি তখন কাঁদছে। আম্বিয়া বেগম বললেন, এই দেখ বউ, তোর বাবু। তিথি তাকে এক নজর দেখে নিল। এই মোটাসোটা বাচ্চাটা তার পেটে ছিল? মালেকা বেগম বললেন, কাঁদিস না মা, দেখ দেখ, বলতো কার মতো হয়েছে? তিথি কেঁদে বলল, কারো মতো লাগছে না, এখন সব বাচ্চাই এক, সরো তো। মালেকা বেগম রেগে গিয়ে বললেন, ও মা। তিথি নাক টানতে টানতে কাঁদতে লাগলো। ওই বেটা এখন আর আসবে না তাকে দেখতে, তার কাজ তো শেষ। এতদিন বাচ্চা পেটে ছিল বলে তাকে যত্ন আত্মীর করেছে, এখন তাকে ফিরেও দেখবে না। আজলান আসতেই সবাই বেরিয়ে গেল। তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। আজলান তার পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মেহবুব, এদিকে ফিরো, কথা আছে। তিথি ফিরল না, গাল মুছতে লাগলো ঘন ঘন। আজলান তার মুখটা ফিরিয়ে এনে দেখল মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। তার দিকে ফেরা মাত্রই চোখ ভরে ভরে জল নামল তিথির। আজলান ঝুঁকে বলল, কেঁদো না, চলো বাড়ি যাই, তোমার জন্য কালোজামুন, ফুচকা, চটপটি সব রেডি আছে। তিথি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। আজলান পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিতে দিতে ধমকে বলল, একদম কাঁদবে না, তুমি কেন কাঁদছো আমি জানি। এখন চুমু দেওয়া যাবে না, ফ্রেশ হতে হবে, তারপর ক্লিনিকে 1000টা জীবাণু আছে। তিথি আরও জোরে কাঁদতে লাগলো। আজলান পকেট থেকে একটা জিনিস বের করল, তিথিকে বলল, এটা তোমার জন্য। তিথি এবার নিচ থেকে ফিরে তাকালো, লিপস্টিক দেখে হাসতে লাগলো। আজলান লিপস্টিকের ঢাকনা খুলে তার ঠোঁটে লাগিয়ে দিল। তিথি ঠোঁট দুটো একে অপরের সাথে লাগিয়ে পাহ পা শব্দ করল। আজলান বলল, খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তিথির ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসল। তিথি কমলার কোয়া খেতে খেতে তাকে দেখল আগাগোড়া। যথেষ্ট রূপবতী সে, বয়সও বেশি না। জ্ঞান ফেরার পর থেকে তিথি সস্নিগ্ধ চোখে তাকে দেখে যাচ্ছিল। ফাটাকেষ্টর সাথে স্যার স্যার বলে কথা বলেই যাচ্ছে তখন থেকে। কথা বলছিস বল, মুখে এত হাসি কেন? তিথি রাগের স্বরে তাকে ডেকে বলল, এই মেয়ে, আমার বাচ্চার বাপের সাথে তোমার কি চলে? আজলান চলে আসায় নার্স মেয়েটা কোনো মতে পালিয়ে গেল। আজলান বাচ্চাকে দোল দিতে দিতে তিথিকে বলল, কি বলছিলে ওনাকে? তিথি বলল, কিছু না, তুমি কোথাও বেরোনোর সময় হলদে রঙের লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। আজলান বলল, আচ্ছা, লাল রঙের গামছাও গলায় পরব। তিথি খেতে খেতে মৃদুস্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? তিথি বলল, হবেই তো, আমার পেট কাটবে অত সাহস কার? তারপর বাচ্চার দিকে চেয়ে বলল, ওকে এনেছো কেন? আমি ওকে আর খাওয়াতে পারবো না, আমার সুরসুরি লাগে। আজলান ধমকে বলল, শাট আপ, ওর খিদে পেয়েছে।